নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, শহুরে। গল্পটায় চড়ে টাইম মেশিনে করে 100 বছর পিছিয়ে যাই আমরা। হরিবিলাস সর্দার বিবাহ সংক্রান্ত বিলটা কতদিন পাশ হইয়াছে বলুন তো? আপনি যে আঙুল গুনিতে বসিয়া গেলেন, না, অত মাস তারিখ ধরিয়া হিসাবে দরকার নাই। মোটামুটি 6-7 বছর হইল না? তাহা হইলে আমার নায়িকা সোনিয়ার বয়স হইল 18-র কিছু বেশি, আর নায়ক মিঠুয়ার বয়স সম্ভবত 15। 2-1 মাস কমই হইবে, বেশি তো নয়ই। সোনিয়ার বাপের বাড়ি বিহারের একটি শহরের উপান্তে। শহরের ক্ষীণ আলো আর পাড়াগাঁয়ের অন্ধকারের সন্ধিস্থলে আর কি। বাপ প্রথমটা সর্দার অ্যাক্টের গোলযোগটা অতটা গ্রাহ্যের মধ্যে আনিল না। শহরে ওরকম কত ঢেউ উঠিতেছে, আবার মিলিয়া যাইতেছে। যখন ঢেউটা মিলাইয়া না গিয়া সত্যই দেশটাকে তোলপাড় করিয়া তুলিল, তখন সে চিন্তিত না হইয়া পারিল না। ছেলের বাজার তখন গরম হইয়া উঠিয়াছে, ছেলে পাওয়াই দুষ্কর। অনেক খুঁজিয়া পাতিয়া প্রায় ক্রোশ 6 দূরে একটি নিভৃত পল্লীতে মিঠুয়ার সন্ধান পাওয়া গেল। তখন তাহার উচ্চতা 1.25 গজ আন্দাজ, সোনিয়ার চেয়ে ঠিক 1 মুঠার উপর 2 আঙুল বড়। বিবাহ হইয়া গেল। মধ্যের এই 6-7 বৎসরের ইতিহাস বাদই দেওয়া যাক। কোনো রোমান্সের খোরাক নাই। নায়ক নায়িকার মধ্যে কুল্লে দেখা সাক্ষাতেরই বালাই নেই তো রোমান্স। আপনাদের অত সহজে থামানো যাইবে না জানি। জিজ্ঞাসা করিবেন, অন্তরালের অদর্শনের রোমান্স? মিঠুয়ার তরফে যে কিছুই নাই, এ কথা বেশ নিঃসংশয়ে বলা চলে। ছেলেটা হাঁদা গোছের, খানিকটা বড় হইয়া উঠিয়াছে মাত্র। নিয়মিতভাবে খাওয়া দাওয়া, গরু মহিষ চরানো আর ক্ষেতে ফসল তোলার বাহিরেও যে একটা দুনিয়া আছে, সে সম্বন্ধে তাহার অত খোঁজ খবর নাই। তাহার মনোভাব নামক জিনিসটাই গজায় নাই। সেক্ষেত্রে সোনিয়া সম্বন্ধে তাহার মনোভাবটা কি, সে কথাই ওঠে না। এক কথায় বলা যায়, ছোঁড়াটা মাথায় বাড়ি আছে, কিন্তু মাথার ভিতরে বাড়ে নাই। অবশ্য সোনিয়ার কথা একটু ভিন্ন। একে মেয়ে, তাই তার যতই অল্প হোক না কেন একটু শহরের গন্ধ আছে। তাছাড়া বয়সেও তো মিঠুয়ার থেকে সে বড়। এর উপর যখন ধরা যায় তাহার স্বভাবটাও স্বামীর মতো হাঁদাটে নয়, তখন তাহার মনের জটিলতা স্বীকার না করিয়া উপায় থাকে না। ঘরকন্নার কাজের অতিরিক্ত তাহার কাজ আছে। এই ধরুন, কাপড়টি ছোবানো, সাজি মাটি দিয়া ঘাটে বসিয়া চুলের গোছা ধোয়া, শহরে মায়ের সঙ্গে কিছু বেচা কেনা করিতে গেলে শহরের হাওয়া একটু লক্ষ্য করা, বাঙালিদের বেটি বহুরা কিভাবে কপালে টিপটি পরে, এদেশিরা হাতে কি ধরনের মেহেদির নকশা তোলে, মণিবন্ধে, বাজুতে, কণ্ঠের নিচে কি ধরনের উল্কি আজকাল চলতি, এই সব সুবিধা পাইলে। ধরুন মা যখন কাহারো বাড়িতে ধানটা ঝাড়িয়া দিতেছে কিংবা ডালটা বাছিয়া দিতেছে, সে সমবয়সীদের দলে ভিড়িয়াও যায়। অবশ্য তাহার অবস্থার মেয়ের পক্ষে যতটা ঘনিষ্ঠভাবে ভিড়া সম্ভব। মোট কথা, মিঠুয়া বোধ হয় যে সময়টা মহিষের পিঠে শুইয়া মাঠের মাঝে অকাতরে নিদ্রা দিতেছে, কিংবা ঘুড়ি নাটায়ের ঝগড়ায় মার খাইয়া কান্নার চোটে পাড়া মাথায় করিতেছে, তাহার পত্নী শুনিয়া তখন সমবয়সীদের কাছে এমন সব সংবাদ শুনিতেছে, যাহাতে
সে নিজেকে অধিকতর সচেতন করিয়া তুলিতেছে। অবস্থা যখন এবং প্রকার, মিঠুয়ার বাপ বুধন মোড়ল একদিন হঠাৎ আসিয়া বেহাই বাড়িতে উপস্থিত হইল। রৌদি মহাতো নেশা পানি আনিয়া বেহাইকে অভ্যর্থনা করিল। বুধনের মেজাজটা একটু যেন বেশি রকম রুক্ষ। বলিল, এ তো ভালো কথা নয় সমধি। টাকা নেই বলে মেয়ের দিরাগমন করাচ্ছ না। ওদিকে আমার যে মুখ দেখানো ভার, বেটির চাল চলন শহুরে হয়ে উঠেছে, সে দেশে পর্যন্ত কথাটা রাষ্ট্র হয়ে গিয়েছে, অথচ তোমার যেন হুঁশই নেই। কবে তোমার টাকা হবে, কবে তুমি মেয়েকে কায়দা মাফিক বিদায় করবে, সে ভরসায় থাকলে তো চলবে না। তবে আসল কথাটা বলতেই হয় সমধি। আজ শহর থেকে আসার পথে কনিয়াকে সখীদের সঙ্গে যেরকম বেহায়াপনা করতে করতে আসতে দেখলাম, তাতে পেটে অনেকখানি গিয়াছে। রাগিতে গিয়া কাঁদিয়া ফেলিল। রৌদিও যোগদান করিল। খানিকটা অশ্রু বিসর্জন করিয়া বলিল, কে কার বেটি, কে কার বাপ, সব রামজির লীলা। তুমি নিয়ে যাও কনিয়াকে তোমার সমধি। বুধন গেলাসটা শেষ করিয়া একটু শান্তভাবে চুপ করিয়া রহিল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে বলিল, না হয় থাকি তবে মকাই পাকা পর্যন্ত। তুমি ইজ্জতদার লোক, তোমার কথাটা ঠেলবো? আমার মন যেন সায় দিচ্ছে না। রৌদি তখন পাঠাইবার দিকেই ঝুঁকিয়াছে। প্রবল বেগে হাত নাড়িয়া বলিল, না না, সব মায়ার বন্ধন সমধি। যত শিগগির কাটানো যায় ততই মঙ্গল। বলে, कहत कबीर सुनो रघुनाथा, মায়াধার নরক পথ যাতা। অর্থাৎ মায়ার নদী নরকের দিকেই যাবে, নদীতে গা ভাসাতে চাই না। বুধন হাঁটুর উপর দুই হাতের কোনোই দুইটা নষ্ট করিয়া বলিল, ঠিক বলেছ সমধি। अरे कौन किसका बेटा भैया, कौन किसका बाप, माया का हौ मुट्ठी बनाए हाथ पसारो साफ। কেই বা কার মায়ার বশে হাত মুঠো করে ভাবছি কি রত্নই না রয়েছে, খুলে দেখি ফাঁকি। কাটিয়াতে আর আছে নাকি, দেখো তো। না থাকে, দরকার নেই। এও একটা মায়াই বলতে হবে কি না। যত এড়ানো যায় ততই ভালো। 2, রৌদির বাড়িতে এই দার্শনিক বৈঠকের 2 দিন পরে মিঠুয়া বধূকে লইতে আসিল। মাথায় একটা গোলাপি চীনে সিল্কের টুপি, গায়ে সবুজ গেঞ্জির উপর একটা পাতলা পিরান, কোমরে হলুদ ছোবানো কাপড়, হাতে একটা বাঁশের লাঠি, মাথায় জবজবে করিয়া মাখা সরিষার তেল টুপির নিচের অংশটা ভিজাইয়া কয়েকটি ধারায় কপাল, ঘাড়, গলা বাহির হইয়া নামিয়া আসিয়াছে। চোখে কাজল। পথে এক বান্ডিল বিড়ি কিনিয়াছিল। শ্বশুর বাড়ির নিকট আসিয়া একটা কানে গুজিয়া যথাসম্ভব শহুরে হইয়া গেল। শ্বশুর শাশুড়ি বাড়ি ছিল না। সোনিয়াকে তাহার 2-3 জন সখী জোর করিয়া আনিয়া ঘরে ছেঁচা বেড়ার আড়ালে দাঁড় করাইয়া দিল। অবশ্য খুব যে জোর করিতে হইল এমন নয়। বেড়ার ফাঁক দিয়া দেখিয়া ঠোঁট উল্টাইয়া নাক সিটকাইয়া সোনিয়া চাপা গলায় বলিল, ইস, কি ভারী মদ্য রে আমার। আমি সোজা লোক, নিজে 1.5 হাতের হলেও লাঠি আমার 4 হাতেরই। সবাই চাপা গলায় হাসিয়া উঠিল। একজন সখী বলল, তুইও তো ওই বিড়ির মতোই ওকে কানে গুঁজে রাখবি। আর একজন বলিল, তা বলে বিড়ির মতো ফুঁকে দিস না যেন।
আর একটা হাসির লহর উঠিল। সব না বুঝিলেও বেড়ার আড়ালে যে কিছু একটা হইতেছে এবং তাহাকে উদ্দেশ্য করিয়াই মিঠুয়া সেটা বেশ বুঝিতে পারিল। নিজের পুরুষত্বটাকে প্রতিষ্ঠিত করিবার জন্য একটা গলা খাকারি দিয়া নাড়িয়া চাড়িয়া বসিল এবং তাহাতে আরও কি একটা মন্তব্যের সঙ্গে বেড়ার ওধারে প্রবলতর হাসির বেগ ওঠায় অসহায়ভাবে হাত পা গুটাইয়া বসিয়া রহিল। একটু যেন ভিতর হইতে ধাক্কা খাইয়া একটি মেয়ে একেবারে সামনে আসিয়া পড়িল। একটু থতমত খাইয়া নিজেকে সামলাইয়া লইয়া মুখে কাপড় দিয়া মেয়েটি বলিল, পহুনা, বেশ ভালো আছো তো? মিঠুয়া মাথা নিচু করিয়া বলিল, হুম। বলদ মহিষ সব কেমন আছে? নিজেও হাসিয়া উঠিল। পাশের দুই তিনটি কণ্ঠে হাসির শব্দ পাওয়া গেল। মিঠুয়া আরও ঘাড় গুঁজিয়া নিরুত্তর রহিল। আর একটি মেয়ে দুইবার উঁকি ঝুঁকি মারিয়া বাহিরে আসিল। অযথা এক ছলক হাসি হাসিয়া আবার কৃত্রিম গম্ভীরতার সহিত বলিল, আহা, কচি ছেলে, দুকোষ পথ হেঁটে এসে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে গো। দুধ খেয়ে এসেছিলে পহুনা? মিঠুয়া তেলে ঘামে একেবারে জবরজং হইয়া উঠিয়াছিল। মাথা নিচু করিয়া আর চোখে দেখিল আর একটি বাহির হইয়া আসিল। একটু হাসিয়া বলিল, মুখ তোলো তো পহুনা, কটি দাঁত হয়েছে দেখি। আহা, সত্যি বড় ক্লান্ত হয়ে পড়েছে, ঘাড় তুলতে পারছে না। আচ্ছা, ভাবনা নেই, যাবার সময় হেঁটে যেতে হবে না, সইকে বলবো কোলে করে নিয়ে। এমন সময় অপর একদিকে রৌদির গলার আওয়াজ শোনা গেল। সে বাড়ি ছিল না, এইমাত্র ফিরিয়া আসিয়াছে। মেয়েরা যে যেখানে পারিল ছুট দিল। সন্ধ্যা পর্যন্ত রৌদির স্ত্রী এবং ভগ্নীও বাড়ি ফিরিল। পাড়ার বর্ষীয়সীদের ডাকিয়া রাত 12টা পর্যন্ত গান বাজনা হইল। তাহাকে উপলক্ষ করিয়াই এই সমস্ত ব্যাপার হইতেছে জানিয়া মিঠুয়া মেয়েগুলার হাতে খোয়ানো আত্মমর্যাদা আবার অনেকটা ফিরিয়া পাইল এবং রাতে দৈনন্দিন নেশা করিয়া শ্বশুর যখন তাহার চিবুক ধরিয়া পিঠে হাত বুলাইয়া অন্তত আরও একটা দিনও থাকিয়া যাইবার জন্য অনুরোধ করিল, তখন সে পুনর্লব্ধ আত্মমর্যাদার বশে কোনো ক্রমেই রাজি হইল না। পরের দিন বিকালে সাজগোজ করিয়া এবং শ্বশুরের দেওয়া এক জোড়া রঙিন কাপড় আর উড়ানিটা কাঁধে ফেলিয়া একটা গোটা পুরুষের তেজে বউকে লইয়া বিদায় হইল। শুনিয়া যাইবে না বলিয়া বাড়ির মধ্যে খুব একচোট কান্নাকাটি ও জোর আপত্তি করিল। চৌকাঠের বাহিরে আসিয়া আর একচোট ধস্তাধস্তি করিল। তাহার পর ঘোমটার মধ্যে এক টানা কান্নার সুর তুলিয়া ধীরে ধীরে অগ্রসর হইল। মা, পিসি, পাড়ার বর্ষীয়সী আর সখীরা কাঁদিতে কাঁদিতে গ্রামের প্রান্তে বরহম দেবতার আস্তানা পর্যন্ত সঙ্গে গেল। তারপর আবার একবার গলা জড়াজড়ি করিয়া কাঁদিয়া সোনিয়াকে বিদায় দিয়া আস্তানার কদম তলাটিতে দাঁড়াইয়া রহিল। 3 পথটা প্রায় পোয়াখানেক পর্যন্ত সোজা গিয়াছে। এতটুকু শুনিয়া এমন ধীরে ধীরে চলিল যে 2-3 বার মিঠুয়াকে থামিয়া পড়িয়া তাহার অপেক্ষা করিতে হইল। আপত্তির যেরকম নমুনা দেখা যাচ্ছে, দূরত্ব বাড়াইয়া শেষকালে পালাইয়া যাইতেও পারে। শহুরে মেয়েকে বিশ্বাস নাই। মোড়টা ঘুরিয়া খানিকটা পরে কিন্তু তাহার যেন বোধ হইল
বধূর পদক্ষেপ একটু একটু করিয়া দ্রুত হইয়া উঠিতেছে। নূতন বধূ হইতে একটা ভব্য দূরত্ব বজায় রাখিবার জন্য তাহাকেও গতিবেগটা বাড়াইয়া দিতে হইল। দেখিল তাহাতেও নিস্তার নাই। তখন নির্জন রাস্তায় তাহার গাটা যেন ছমছম করিয়া উঠিল। মেয়েটা ঘাড়ে পড়িবার দাখিল হইয়াছে, মতলবখানা কি? হঠাৎ শুনিয়া চলিতে চলিতে থামিয়া গেল। মিঠুয়া অজ্ঞাতে খানিকটা আগাইয়া গিয়াছিল, ফিরিয়া দেখিয়া ধীরে ধীরে বধূর কাছে আসিয়া দাঁড়াইল। আত্মীয়া ভিন্ন এত বড় মেয়ের সহিত কখনো কথা কহে নাই। প্রবল অস্বস্তিতে পড়িয়া লাঠির মাথায় হাত বুলাইতে লাগিল। খানিক পরে ঘোমটার মধ্যে থেকেই ফিসফিস করিয়া প্রথম কথা ফুটিল, ইস, দৌড়ানো হচ্ছে একেবারে। ইহা অতিমাত্রায় অপ্রত্যাশিত। মিঠুয়ার প্রথমটা কথাই জোগাইল না। একটু পরে জিভে ঠোঁট ভিজাইয়া আমতা আমতা করিয়া বলিল, বাহ, তুমিই তো জোরে চলতে আরম্ভ করলে। আমি সেরকম ভাবে চললে এগিয়েই যেতে। ঘোমটায় একটা ঝাঁকানি হইল, শব্দ বাহির হইল, গেঁয়ো কোথাকার। মিঠুয়ার যাহা কিছু বুদ্ধি অবশিষ্ট ছিল বধূর এরূপ সম্ভাষণে একেবারেই বিলুপ্ত প্রায় হইল। একটু পরে বলিল, বেশ, চলো আস্তে আস্তেই। খানিকটা গেল। একটু পরে হঠাৎ পিছন ফিরিতে দেখিল বধূর মাথায় ঘোমটা নাই, কখন খুলিয়া ফেলিয়াছে। সে সশঙ্কভাবে মুখটা তাড়াতাড়ি ফিরাইয়া লইল। ভাবিতে লাগিল, এ তো ভীষণ ফ্যাসাদে পড়া গেল। মাঝ রাস্তায় কি করিয়া এই অভাবনীয় বিপদ হইতে উদ্ধার পাইবে চিন্তা করিতেছে। এমন সময় পিছনে তাহার জামার খুঁটে টান পড়িল। যদিও ফিরিয়া দেখিল বধূর হাত তাহার অঞ্চলের ভিতরেই অচঞ্চলভাবে আছে, তবুও তাহার আর সন্দেহ রহিল না যে এ ওই দুঃসাহসিকারই কাজ। প্রশ্ন করিল, কিছু বলছো? বধূ ঘোমটা মুক্ত মুখটা ব্যঙ্গের সহিত ঘুরাইয়া লইয়া বলিল, কাকে? আমায়? শুনিয়া ভ্রু কুচকাইয়া বলিল, ওহ, ওকে বলছে। মস্ত সমজদার লোক কিনা, গেঁয়ো বুঝবে শুধু মোষ বলদের কথা। এরকম ভাবে ঘা দিলে মিঠুয়ার মতো লোকেরও লাগে। রাগে মুখটা ভার করিয়া বলিল, হ্যাঁ, বুঝি কিনা বলেই দেখো না। ঢের বলেছি আর ঢের বুঝেছ। চলো এখন, সামনে লোক আসছে। ঘোমটাটা টানিয়া দিয়া আবার চলিতে আরম্ভ করিল। যখন আন্দাজ করিল লোকটা দৃষ্টিপথের বাহিরে চলিয়া গিয়াছে, ঘোমটাটা খুলিয়া একেবারে পাশাপাশি আসিয়া গল্প জুড়িয়া দিল। বোধ হয় দুইজনে মতলব করিয়া পথিকটিকে প্রবঞ্চনা করায় দুজনের মধ্যে ঘনিষ্ঠতাটা আরো বাড়িয়া উঠিল। অবশ্য শুনিয়াই অগ্রণী বলিল, গল্প করতে করতে চলো না। হাবা না বোবা? কি গল্প বলবো? রাজা রানীর না হুডারের? শুনিয়া হাসিয়া ফেলিল, মিনসের কথা শোনো না। আমি কি খুকি যে বাঘ ভূতের গল্প শুনবো? তুমিই বরং দুধের ছেলে। কালকের কথা মনে আছে আমার মিতিনদের হাতে নাকালটা? মিঠুয়া চুপ করিয়া রহিল। সখীদের একটা কথা সম্বন্ধে সংকেত করিয়া শুনিয়া বলিল, পা ব্যথা করছে না তো? যদি করে তো বলো না হয়। শেষ করিতে না পারিয়া মুখে হাত দিয়া হাসিয়া উঠিল। মিঠুয়া লাঠিটা বাগাইয়া গম্ভীর হইয়া বলিল, তাদের সবগুলোকে আমি কাঁধে করে অমন 5 ক্রোশ ঘুরে আসতে পারি।
আমার নাম মিঠু মোড়ল। ওহ, তাই তো গো। তা তাদের বললে না কেন? তাহলে হনুমানজি বলে তোমার পুজো করত। হাসিতে হাসিতে বলিল, তিনিও রাম সীতা আর লক্ষণজিকে সবাইকে আর কি একসঙ্গে ঘাড়ে করে বয়ে নিয়ে বেড়াতেন। নাও, খানিকটা এগিয়ে যাও, একটা গ্রাম এসে পড়ল। এখন হাত ধরে মরলকে 2 বছর ধরে শেখাই। নিজেও ঘোমটাটা টানিয়া দিল এবং গতি মন্থর করিয়া স্বামী আর নিজের মধ্যে উপযুক্ত ব্যবধান করিয়া লইল। গ্রামটায় বসতি বিরল, তবে রাস্তার দুধারে দূরে দূরে ছাড়া ছাড়া বাড়ি প্রায় 1/2 মাইল পর্যন্ত গিয়াছে। ছেলে মেয়েরা কুটির হইতে বাহির হইয়া কোথাও বা রাস্তার মাঝে আসিয়া কনিয়া গে দুগো ধনিয়া দে বলিয়া দুলিয়া দুলিয়া ছড়া কাটিতে লাগিল। একটু যাহারা বোঝে, বরকনের বয়সের তারতম্য লইয়া অম্লমধুর ছড়া কাটিতে আরম্ভ করিল। 4 গ্রাম ছাড়াইয়া খানিকটা গিয়ে রাস্তার ধারে একটা পুকুর পড়ে। রাস্তার একটু পাশেই ঝাঁকড়া বকুল গাছের তলায় রানা ভাঙা একটা পুরানো ঘাট। লোকজন কেহই নাই। শুনিয়া বলিল, তেষ্টা পেয়েছে, চলো একটু বসি। মিঠু বাহাদুরি দেখাইয়া বলিল, ইহ, 2 ক্রোশ তো পথ, তার মধ্যে আবার 4 বার বসো, আমার তেষ্টা পায়নি। শুনিয়া ঘাটের দিকে অগ্রসর হইয়া বলিল, তবে তুমি যাও, আর তুমি? আমি জিরিয়ে টিরিয়ে বাড়ি চলে যাব। যা মেয়ে দেখা যাইতেছে, ও তা পারে। মিঠুয়া শুষ্ক মুখে অগ্রসর হইয়া আসিল এবং শুনিয়া ঘাটের রানায় একটা জায়গায় গিয়া বসিলে সেও গিয়া পাশে বসিল। শুনিয়া একটু গুটাইয়া বসিয়া বলিল, দেখো কাণ্ডটা, আর জায়গা নেই নাকি? একেবারে ঘাড়ে এসে পড়লে যে। আচ্ছা, পাড়া গিয়ে ভূত তো। মিঠুয়া অতিমাত্র অপ্রতিভ হইয়া উঠিয়া দাঁড়াইল। সে যেরকম উৎসাহ পাইয়া আসিয়াছে, তাহাতে মনে করিয়াছিল খুব কাছে বসাটাই বরং অভিজ্ঞ নাগরিকের মতো হইবে। বোকার মতো একবার চারিদিকে চাহিয়া বলিল, আর বসবার মতো পাকা জায়গা দেখছি না, তাহলে তো আমায় নিচে বসতে হয়। শুনিয়া ভ্রু কুঞ্চিত করিয়া কপট গাম্ভীর্যের সহিত বলিল, তাই তো গা, এত বড় অপমান! আমি? হঠাৎ থামিয়া মুখের দিকে চাহিয়া প্রশ্ন করিল, কত বয়স হলো? 11? মিঠুয়া যথাসম্ভব জোর দিয়া বলিল, 15, অর্থাৎ 15। শুনিয়া কথাটাকে মিঠুর চেয়েও জোর দিয়া চোখ পাকাইয়া মাথা নাড়িয়া বলিল, আমি 15 বছরের মদ্য অমুক মোড়ল, আমি বসবো নিচে? নিচে বসবে না তো বসবে কোথায়? আমার বয়স যে 19, বিশ্বাস হচ্ছে না? বলিয়া তাহার 19 বৎসরের শরীরখানি কপট দর্পে বিচলিত করিয়া রানার নিচে পা দুইটি ঝুলাইয়া বিপরীত দিকে গ্রীবা বাঁকাইয়া বসিল। একটু পরে ফিরিয়া দেখিল 15 বছরের জীবটি জড়সড় হইয়া পরাজয় মানিয়া তাহার পায়ের কাছে ঘাসের উপর বসিয়া আছে। একটু মুচকিয়া হাসিল শুনিয়া, তারপর বলিল, বসে না থেকে 2টো ভালসারির ফুল কুড়োও দেখি। ভালসারি হলো বকুলের ফুল। আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি। ফুল? ফুল কি হবে? বাড়ি গিয়ে তোমায় ভেজে খাওয়াবো, হাঁদারাম। মুখ ধুইয়া অঞ্জলি করিয়া জল পান করিয়া উঠিল। ছোবানো শাড়ির কোঁচা দিয়া মুখ মুছিয়া মিঠুয়ার দিকে মুখখানা হঠাৎ বাড়াইয়া বলিল, দেখো তো আমার কপালের টিপটা ঠিক আছে কিনা। এক পাশে সরে গেছে। কোন দিকটায়? ডান দিকে।
সোনিয়া মেহেদি রাঙানো 3টি আঙুলের ডগা টিপ ছাড়া কপালের আর সব জায়গায় বুলাইয়া বলিল, কোথায় বুঝতে পারছি না তো। ডান দিকে ভুরুর ওপরে। সোনিয়া আবার সেইরূপ ভাবে হাত বুলাইয়া বলিল, কোথায়? ধুৎ, মিছে কথা, পড়ে গেছে নিশ্চয়। না না, পড়েনি। সোনিয়া ঝগড়া করার মতো বলিয়া উঠিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েছে, নিশ্চয়ই পড়েছে, যা আশা। মিঠু আশ্চর্য হয়ে গেল। ওইটুকু ছোট কপালটায় হাত বুলাইয়া টিপটা কোথায় ধরিতে পারিল না, এ যে বিশ্বাস করা শক্ত। তাছাড়া ইহাতে রাগ করিবারই বা কি আছে, ঝগড়া করিবারই বা কি আছে। একটু হতভম্ব হইয়া বলিল, যদি রাগ না করো তো দেখিয়ে দিই। যদি খালি টিপটা খুঁটে নিয়ে বসিয়ে দিতে পারো তো কিছু বলবো না, কিন্তু খবরদার যেন ন্যাকাকে কোনো কাজ দিয়ে বিশ্বাস নেই। ন্যাকার হাতটা কাঁপিতেই ছিল। তাহার উপর বাঙালি প্যাটার্নের ক্ষুদ্র টিপটা বেশ একটু বাগড়াও দিল। খুঁটিতে গিয়া কপাল হইতে নাকে পড়িল, সেখান হইতে ঠোঁটের মাঝখানে পড়িল। মিঠুয়া ভয়ে ভয়ে যতটা সম্ভব আলগাভাবে সেটাকে উদ্ধার করিয়া কপালে বসাইয়া দিল এবং একটা নিশ্চিন্তভাবে নিঃশ্বাস ফেলিল। সোনিয়া 2 আঙুল দিয়া টিপটা একটু চাপিয়া দিয়া বলিল, গেঁয়ো কোথাকার। মিঠুয়া অত্যন্ত আশ্চর্য হইয়া গেল। প্রশ্ন করিল, আবারও কথা বলছো? দিইনি ঠিক করে, খুব সাবধানে। নিশ্চয়ই বলবো, আমার খুশি, নাও চলো। আকাট গেঁয়ো। আবার দুইজনে চলিতে আরম্ভ করিল। সোনিয়া কি ভাবিতেছিল একটু পরে বলিল, তুমি গেঁয়ো বললে চটও বটে, কিন্তু কাউকে যদি বলো যে আমার গায়ে হাত দিয়ে কপালের টিপ পরিয়ে দিয়েছো, তাহলে সে আরো গেঁয়ো বলবে, মনে থাকে যেন। মিঠুয়া মস্ত বড় বুদ্ধিমানের মতো বলিল, সে আমি বলতে যাব কেন, এতই বোকা নাকি? কথাবার্তা আরো অন্তরঙ্গতার সহিত হইতে লাগিল। পথের মাঝে লোক দেখিয়া যতবারই দুইজনে সরিয়া যাইতে লাগিল, লোক চলিয়া গেলে ততবারই আবার কাছাকাছি আসিয়া চলিতে লাগিল। সোনিয়া গ্রামের কথা জিজ্ঞাসা করিল, শ্বশুর বাড়ির কথা, ননদ দেওর, গরু মহিষ, নিজে শহরের কথাও বলিতে লাগিল। বাঙালি মেয়েদের কথা, কে এক বাঙালি মেয়ে তাকে বড্ড ভালোবাসিত। শুনিয়া তাদের বাড়ি ঘুঁটের যোগান দিত। সে তাকে আদর করিয়া বলিত সোনাময়ী, মানে সোনার তৈয়ারি। সে নাকি সুন্দর বলিয়া তাকে এই আখ্যা দিয়াছিল। বাবা বাবা, বাঙালির মেয়েরা এত মিথ্যেও জানে। শুনিয়া নাকি আবার সুন্দর। মিঠু আর সাহস বাড়িয়াছে, একটু বোধহয় জ্ঞান বুদ্ধিও হইয়াছে পথ চলিতে চলিতে। বলিল, মিছে কথা কি আর বলেছে, তুমি তো সুন্দরী। নিজে যে সুন্দর সে ওরকম বলে, মানে বাঙালির বেটি নিজে সুন্দর বলেই আমার প্রশংসা করত। মিঠুয়া ঠিক বুঝিতে পারিল না এর মধ্যে তাহারও প্রশংসা প্রচ্ছন্ন আছে কিনা। যেন মনে হইল তাহাকে লক্ষ্য করিয়াই একটু বলিয়াছে, এবং যে ক্রমাগতই এক নাগাড়ে গেঁয়ো গেঁয়ো করিয়া আসিয়াছে, তাহার মুখে ভালোই লাগিল কথাটা। হঠাৎ কি ভাবিয়া বলিল, বাড়ির কাছে এসে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। ইদারার পাশ দিয়ে ঘুরলেই আমাদের বাড়ির রাস্তা কিনা। আচ্ছা, আসবার সময় তুমি এত কান্নাকাটি করছিলে কেন? এখন তো বেশ। শুনিয়া একেবারে সচকিত হইয়া উঠিল। খপ করিয়া এক গলা ঘোমটা টানিয়া দিয়া চাপা স্বরে উদ্বিগ্নভাবে বলিল, সত্যি এসে পড়েছি নাকি? আগে বলতে হয়, এগিয়ে যাও, এক্ষুনি এগিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঘোমটার ভিতর হইতে কান্নার সুর উঠিল। মিঠুয়া অতিমাত্রায় বিস্মিত হইয়া প্রশ্ন করিল, হে কি, এই তো দিব্যি ছিলে, বললে আমাদের বাড়ি খুব ভালো লাগবে, আরো বললে।
স্বামীকে বেশ একটু ধাক্কা দিয়াই আগাইয়া শুনিয়া তাড়াতাড়ি বলিল, বাড়ি যে এসেছে, গিয়ে ওকে নিয়ে কি ফ্যাসাদেই। অতঃপর নিজে গতি মন্থর করিয়া দিয়া বেশ উচ্চ সুরেই বিনাইয়া বিনাইয়া ক্রন্দন আরম্ভ করিল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের গল্পটি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াবেন। আর যদি এরকমই আরও গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেইখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে গেলে পাবেন প্লেলিস্ট, সেখানে থরে থরে বিভাগ অনুযায়ী গল্প সাজানো আছে আপনাদেরই জন্য। সেগুলি শুনুন যতক্ষণ না নতুন গল্প আনছি। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।